দণ্ডমার্জনায় রাষ্ট্রপতির ক্ষমতা, রাজধানীর বাইরে হাইকোর্ট বেঞ্চ বসানোর ব্যাপারে একমত রাজনৈতিক দলগুলো, ঐক্যমত্য কমিশনের বৈঠকে সিদ্ধান্ত। গণতন্ত্রে উত্তরণের পথ মসৃণ রাখতে সতর্ক বিএনপি, জানালেন মির্জা ফখরুল। দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর ঐক্যের আহ্বান রিজভী। পুরনো বন্দোবস্ত ফেরানোর চেষ্টা করলে পরিণতি হবে শেখ হাসিনার মতো, হুঁশিয়ারি নাহিদ ইসলামে। বললেন, জুলাই অভ্যুত্থানকারীরা রাজপথেই আছে। গুমে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, নির্বাচনে সহযোগিতা দিতে প্রস্তুত সেনাবাহিনী, সেনা সদরের ব্রিফিং। জাতিসংঘ মানবাধিকার অফিস সম্পর্কিত প্রস্তাব কিছু পরিবর্তন সহ পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংস্কার কাজে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আইন ও বিধির মধ্যে থেকে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন ও দেশের প্রতিটি বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ করার বিষয়ে সব রাজনৈতিক দল একমত পোষণ করেছেন। তবে এই ক্ষমতা প্রয়োগে ক্ষতিগ্রস্ত পরিবারের মতামত নেওয়ার কথা বলেছে জামাত ও এনসিপি। আর প্রতিটি বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ করার বিষয়ে প্রধান বিচারপতির সম্মতি নেওয়ার শর্ত দিয়েছে বিএনপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় রাজনৈতিক দলগুলো নিজ নিজ অবস্থান তুলে ধরে। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও দণ্ড মার্জনায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে দিনব্যাপী আলোচনা হয় রাজনৈতিক দলগুলোর। বিকেলে আলোচনার অগ্রগতি নিয়ে গণমাধ্যমে কথা বলেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে একমত হয়েছে সব দল। তবে ক্ষমা প্রদর্শনের জন্য অ্যাটর্নি জেনারেলকে প্রধান করে ৬ সদস্যের বোর্ডের প্রস্তাবে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। রাষ্ট্রপতি শুধুমাত্র এই উদ্দেশ্যে প্রণীত আইন ও বিধি অনুসরণ করেই ক্ষমতা প্রদর্শনের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রদর্শনের জন্য প্রেরণের পূর্বে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার বৈধ উত্তরাধিকারের মতামত গ্রহণ নিশ্চিত করতে হবে। স্থায়ী আসন থাকবে, তবে রাজধানীর বাইরে প্রতিটি বিভাগে প্রধান বিচারপতি কর্তৃক নির্ধারিত হাইকোর্ট বিভাগের একাধিক স্থায়ী বেঞ্চ থাকবে। আলোচনায় নিজ নিজ অবস্থান তুলে ধরেছে বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দল। রাজধানীর বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ করার বিষয়ে প্রধান বিচারপতির সম্মতির শর্ত দিয়েছে বিএনপি। তা আমরা নীতিগতভাবে একমত হয়েছি যে রাষ্ট্রপতির এই ক্ষমা প্রদর্শনের বিষয়টি আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। পার্মানেন্ট বেঞ্চ করতে হয় হাইকোর্ট ডিভিশনের, সংবিধানে পরিবর্তন এনে সেই ক্ষেত্রে আমাদেরকে সুপ্রিম কোর্টের একটা আলোচনা সাপেক্ষে করা উচিত। বিকজ আমরা চাই বিচার জনগণের দোরগোড়ায় পৌঁছুক। রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে জামায়াত ও এনসিপি বলছে, অতীতে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন আইনের অপব্যবহার হয়েছে। ভুক্তভোগীর পরিবারের সম্মতি নিয়ে আইনের মধ্য থেকে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের প্রস্তাব দিয়েছেন তারা। ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেনস্টে যদি কোনো শাস্তি হয়, যেমন কারো পিতাকে কেউ হত্যা করল, এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে তার ফাঁসি। এই ফাঁসিটা ইচ্ছা করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। সেখানে আমরা বলেছি যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের এখানে কনসেন্ট লাগবে। বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে একটি করে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করা হবে। আমরা এই প্রস্তাবের সঙ্গে একমত হয়েছি। সংলাপে অংশ নেয়া অন্য দলগুলো বলছে, রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের গুরুতর বিষয়ে সুনির্দিষ্ট আইন থাকা জরুরি। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে বিটিআরসি টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং পলিসি প্রণয়ন করা ঠিক হবে না। তড়িঘড়ি করে সিদ্ধান্তে উদ্বেগ জানান তিনি। বলেন, গণতন্ত্র উত্তরণের পথ মসৃণ রাখতে সতর্কতার সাথে রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করছে বিএনপি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূলত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির সাম্প্রতিক ড্রাফট টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025-এর উদ্যোগের বিষয়ে কথা বলেছেন বিএনপি মহাসচিব। এই পলিসিতে গুরুতর সমস্যা রয়েছে বলে মনে করে বিএনপি। এই ধরনের জাতীয় পর্যায়ের টেলিকম নীতি প্রণয়ন অবশ্যই সতর্কতা
স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করে নিতে হবে। সামনে জাতীয় নির্বাচন থাকায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। বিএনপি বিশ্বাস করে সবার জন্য উপকার বয়ে আনে এমন নীতি গ্রহণযোগ্য। আমাদের এজ এ রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমরা এই জিনিসটা জনগণের সামনে আপনাদের মাধ্যমে তুলে ধরলাম। নাও ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, যে তারা কিভাবে এটাকে নিচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের বিতর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। যে আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে আমরা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র উত্তরণের যে পথ, সেই পথকে মসৃণ রাখা এবং আমরা যে লক্ষ্যে এতগুলো প্রাণ গেছে, সেই প্রাণের বিনিময়ে আমরা যেন সুস্থ সুন্দরভাবে যেতে পারি, সেই পথেই আমরা হাঁটছি। যে কারণে আমরা কোনো রকমের এমন কোনো আপনার বিষয় অবতারণা করতে চাই না যেটা বিরোধিতা বা একটা সংঘাতমূলক বক্তব্য আসতে পারে। এদিকে কলাবাগান থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করে বিএনপি নেতারা জানান, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চান তারা। নতুন কোনো পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে টালবাহানা করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক শক্তির ঐক্যের দরকার। দেশের বৃহৎ স্বার্থে রাজনৈতিক দলগুলোকে এক কাতারে আসতে হবে। বৃহস্পতিবার সকালে রংপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন শেষে তিনি কথা বলেন। এ সময় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রিজভী বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতি নয়, গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন করতে হবে। তবেই সাধারণ মানুষ তার অধিকার আদায় করতে পারবেন। তা না হলে এলাকায় কোনো মানুষ নেতা হতে পারবেন না। আনুপাতিক ভোটে দলকে ভোট দেবে, দল বেছে বেছে লোক ঘোষণা করবে, এতে স্বৈরশাসনের দিকে যাবে দেশ, আশঙ্কা বিএনপির এই নেতার। স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না। স্থানীয় পর্যায়ে কেউ আর নিজেদেরকে গড়ে তুলে একটা ক্যারিয়ার তৈরি করবে, সেটি তো করতে পারবে না। আমরা চেয়েছি সেই ভোট চিরায়ত গণতন্ত্রের যে ভোট, যারা বৈধ ভোটার তারা ভোট দিয়ে, সর্বোচ্চ ভোট দিয়ে তার এলাকায় প্রতিনিধি নির্বাচন করবে। ২৪-এর গণ অভ্যুত্থান যারা করেছে তারা এখনো রাজপথে আছে। যদি কেউ মনে করে আবার পুরনো বন্দোবস্ত ও দখলদারিত্ব রাজনীতি ফিরিয়ে আনবে, তাদের পরিণতিও স্বৈরাচার হাসিনার মতো হবে। হুঁশিয়ারি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের। নীলফামারীর চৌরঙ্গি মোড়ে বৃহস্পতিবার পথসভায় এ হুঁশিয়ারি দেন তিনি। বলেন, আওয়ামী দোসররা দেশের আনাচে কানাচে আছে, এদের বিচারের আওতায় আনার দাবি তার। এতে সভাপতিত্ব করেন এনসিপির নীলফামারীর আহ্বায়ক আব্দুল মজিদ। এ সময় তার সফরসঙ্গী ছিলেন দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেকে। বুধবার রংপুরে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা করে এনসিপি। আমরা দেখতেছি গণ অভ্যুত্থানের পরে আবারও আগের সিস্টেমে, আবারও আগের পুরনো যে নিয়ম কানুন, পুরনো কালচার, সংস্কৃতি আমরা দেখছি, সেই সংস্কৃতিতে ফেরত যাওয়ার একটা চেষ্টা হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই যে ২৪-এর গণ অভ্যুত্থান যারা করেছে তারা কিন্তু এখনো জাগ্রত আছে, এখনো রাজপথে আছে। ফলে যদি কেউ মনে করে আবার পুরনো বন্দোবস্ত, পুরনো দখলদারিত্ব, পুরনো সন্ত্রাসের রাজনীতি আবার ফেরত আনবে, তাদের পরিণতিও কিন্তু স্বৈরাচার হাসিনার মতোই হবে। শেখ হাসিনা এবং তাদের দোসর যারা বাংলাদেশের প্রতিটি এলাকায় এখনো লুকায় আছে, তাদেরকে বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। জুলাই বিপ্লবে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেখেছেন সাহসিকতার অনন্য নজির। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণ আন্দোলনের সূচনা থেকেই এ ক্যাম্পাস প্রতিবাদে উত্তাল ছিল, পরিণত হয়েছিল আন্দোলনের কেন্দ্রে। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। তারুণ্যের তেজদীপ্ত সাহসে ফুঁসে উঠেছিল উত্তরের রাজপথ। স্বৈরাচারী সরকারের অনুগত পুলিশ বাহিনীর গুলির মুখেও শিক্ষার্থীরা পিছু হাঁটেনি। হাসিনা সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও নেয় দৃঢ় অবস্থান। আওয়ামী ছাত্র সংগঠনের দোসর ও ক্যাম্পাসে দমন পীড়নের হোতাদের শনাক্ত করে বহিষ্কার করা হয়। গঠিত হয় তদন্ত কমিটি।
যখন আমরা একসাথে স্লোগান দিচ্ছি তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তখন ছাত্রলীগের গুটি কয়েক ছাত্র, ধরেন হলে কতজন ছিল সে সময় 200 থেকে 250 ছাত্র, তারা তখন মানে একপাক্ষিকভাবে স্লোগান দিচ্ছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি। তো এখানে দেখেন আমরা আমাদের অধিকার নিয়ে আমরা নামছি। আমরা যখন মশাল মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢুকি, যে আমাদের যে লাইব্রেরি মোড়টাই আছে, সেই লাইব্রেরি মোড়টা সকল শিক্ষার্থীর অবস্থান নেই এই পাশটাই রাস্তার, আর রাস্তার ওই পাশটাই মোড়ের ওইখানে হচ্ছে ছাত্রলীগ যারা ছিল, ছাত্রলীগ সবাই হচ্ছে লাঠি সোটা সহ হচ্ছে অবস্থান নেয়। নতুন বাংলাদেশ আমরা পেলাম, বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি। নতুন প্রশাসন পেলাম, বিশ্ববিদ্যালয়ের আমাদের ভিসিও পরিবর্তন হইল, কিন্তু যে আসামিরা যারা ছিল তারা এখনও ধরাছোঁয়ার বাইরে, তাদেরকে এখনও গ্রেপ্তার করা হচ্ছে না। আমাদের স্বাধীনতা খর্ব হয়েছিল, আমরা আশা করব এই ধরনের পরিস্থিতির আর পুনরাবৃত্তি হবে না এবং আমরা ফ্যাসিস্ট মুক্ত ক্যাম্পাস চাচ্ছি। সাধারণ শিক্ষার্থীরা চাওয়া পাওয়া আবু সাইদ ভাইয়ের নামে কিছু দৃশ্যমান কিছু কাজ হোক এবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, গণতন্ত্র রক্ষায় আহত ও শহীদদের কাছে কর্তৃপক্ষ দায়বদ্ধ। আবু সাইদের থিমটাকে আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি। এই বিশ্ববিদ্যালয়ে আর কোনো অন্যায় ঘটনা যাতে না ঘটে, বৈষম্য যাতে না ঘটে, সেটার জন্য আমরা বদ্ধপরিকর। সেই জন্য সকলেই সম্মিলিত প্রচেষ্টায় আমরা কিন্তু এই বিষয়টা আমরা করতে যাচ্ছি। দ্বিতীয়ত হলো এই যে কাজটা করেছেন, কেউ অন্যায় কাজটা করেছেন, অন্যায় কাজটা করার একমাত্র ছিল বিগত সরকার, যাকে ফ্যাসিস্ট সরকার হিসেবে সারা বাংলাদেশের নাম দেওয়া হয়। সেই ফ্যাসিস্ট আর যাতে বিশ্ববিদ্যালয় মাটিতে না ঘটে, আমরা সকলের নিকট এই বার্তাটা দিয়েছি। ফ্যাসিস্ট বিরোধী গণ অভ্যুত্থান দমাতে আওয়ামী লীগের হয়ে অবস্থান নেয়া 2 শিক্ষক, 7 কর্মকর্তা কর্মচারী সহ 71 জনের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে গুলি করে আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ। আদেশ 14 জুলাই। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ অভিযোগ গঠন থেকে আসামি পক্ষের করা অব্যাহতির আবেদনের ওপর এই শুনানি হয়। এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা 4 আসামি ইন্সপেক্টর আরশাদ এবং 3 কনস্টেবল মোহাম্মদ সুজন, ইমাজ হোসেন ইমন ও নসিরুল ইসলামকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 29 জুন প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেন। ওই দিন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক 4 আসামির পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন শুনানির জন্য সময় আবেদন করেন রাষ্ট্রের নিযুক্ত আইনজীবী মোহাম্মদ কুতুবুদ্দিন। গত বছরের 5 আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রকিব হাওলাদার ও মোহাম্মদ ইসমামুল হক এবং মানিক মিয়াকে গুলি করে হত্যা করা হয়। গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী। সেনা সদরে এক ব্রিফিংয়ে এমন তথ্য দিয়ে কর্নেল শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। যে কোনো মব ভায়োলেন্স ও জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে আবারও কঠোর হুঁশিয়ারি সেনাবাহিনীর এ কর্মকর্তার। গণ অভ্যুত্থানকালে লুট হওয়া 80 অস্ত্র উদ্ধারের দাবিও করেছে ব্রিফিংয়ে। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক ইস্যুতে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলন করে সেনা সদর। গেল 14 দিনে 26টি অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত 562 জনকে গ্রেপ্তারের কথা জানানো হয় ব্রিফিংয়ে। সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম জানান, মব তৈরি করে উত্তরায় সাবেক সিইসি নুরুল হুদাকে হেনস্থার পর দ্রুত ব্যবস্থা নিয়েছে সেনাবাহিনী। জানান, গুমে কোনো সেনা সদস্যের জড়িত থাকার প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সদস্য ডেপুটেশনে যেসব সংস্থায় থাকে, সেই সংস্থাগুলো আমাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন নয় এবং কিছু কিছু সেনা সদস্য যারা ডেপুটেশনে ছিল তাদের বিরুদ্ধে গুমের সাথে অভিযোগ এসছে এবং তাদের তদন্ত চলমান রয়েছে এবং তাদের এই তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পায় তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। যে কোনো মব ভায়োলেন্স বিরুদ্ধে আমরা সোচ্চার আছি। আপনি পটিয়ার ঘটনার কথা বলছেন, সেনাবাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসছে। তিনি জানান, নির্বাচনের বিষয়ে এখনও কোনো নির্দেশনা পাননি তারা। লুট হওয়া অস্ত্র উদ্ধার নিয়েও তথ্য দিয়েছেন তিনি। এখন পর্যন্ত 80% অস্ত্র এবং অ্যামিউনিশন আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকি যে 20% আছে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এইগুলো যেন নির্বাচনের পূর্বে যতদূর সম্ভব আমরা
এগুলো উদ্ধার করতে পারি, যাতে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন সংগঠনে একটি সহায়তা করে। পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ-এর বিরুদ্ধে চলমান অভিযান নিয়েও মন্তব্য করেন কর্নেল শফিকুল ইসলাম। কেএনএর সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এবং এছাড়াও 3টি SMG, একটি চাইনিজ রাইফেল এবং 364 রাউন্ড অ্যামুনিশন পাওয়া গিয়েছে। সাথে আরও কিছু সামরিক সরঞ্জামাদি এবং নথিপত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এটা অবশ্যই একটি বড় একটি প্রভাব ফেলবে এবং আমরা একটা বড় আভিযানিক সাফল্য বলে মনে করছি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের খসড়া প্রস্তাব কিছু পরিবর্তন সহ পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘ তা গ্রহণ করলে মানবাধিকার কার্যালয় স্থাপনের বিষয়ে সমঝোতা চূড়ান্ত হবে বলে জানান তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে প্রধান উপদেষ্টার ফোন আলাপে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের বিষয়েও আলোচনা হয়েছে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের অফিস স্থাপনের বিষয়ে খসড়া নিয়ে দুপক্ষের আলোচনা চলছে। জানান, খসড়ায় ঢাকার দেওয়া পরামর্শগুলো গ্রহণ করলে সমঝোতা চূড়ান্ত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সেটাকে আমরা মডিফাই করেছি, তারা আবার কিছু মডিফিকেশন বলেছে। তারপরে কাছাকাছি যাওয়ার পরে আমরা তখন এটাকে অন্যান্য যে প্রসেসিং আছে সেই প্রসেসিংয়ে ফেলেছি। সেই পর্যায়ে এখন আমাদের কিছু পরিবর্তন আছে, তাদের দেয়া যে ড্রাফট এবং যেটা অনেকটাই আমরা এগ্রি করেছিলাম, সেই পরিবর্তনগুলি তারা যদি গ্রহণ করে তাহলে একটু তাড়াতাড়ি হবে। যদি তারা গ্রহণ না করে, তারা যদি আবার বলে যে না এটা পরিবর্তন করুন, আমরা তখন দেখবো যে সেটা পরিবর্তন করা যাবে কিনা। ড্রাফট এখন ওই এন্ডে আছে এখন। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনালাপে নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। চমৎকার পরিবেশে কথাবার্তা হয়েছে, আমি সামনে বসা ছিলাম এবং সেখানে যেই সংস্কার কার্যক্রমে তাদের সমর্থনের কথাও বলেছে এবং এই কথা উঠেছে যে যথাশীঘ্র সম্ভবই নির্বাচন করা হবে। মালয়েশিয়া আটক প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে দেশটির কাছে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে বলেও জানান তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপি ঐতিহ্যবাহী সব স্থাপনা সংরক্ষণে গুরুত্ব দেবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। পবিত্র আশুরা সামনে রেখে পুরনো ঢাকার বকশীবাজারে হোসনি দালান পরিদর্শন করে তিনি একথা বলেন। হোসনি দালান পরিদর্শনের সময় দোয়া মোনাজাত করেন তিনি। ইমামবাড়ার উন্নয়নের জন্য আর্থিক অনুদান দেন, পরে মতবিনিময়ে অংশ নেন তিনি। এ সময় ইশরাক হোসেন বলেন, পুরনো ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণে এখনই পদক্ষেপ নেওয়া দরকার। দলের ভাবমূর্তি উজ্জ্বল হয় এমন কাজ করার আহ্বান জানান কর্মীদের। এ সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের সহযোগিতায় আপনারা বড় একটি জমি, যেটি অবৈধ ফ্যাসিবাদী আমলে দখল করে নিয়ে যাওয়া হয়েছিল, সেটিকে আপনারা অবমুক্ত করে উদ্ধার করে আপনারা আবার ফেরত পেয়েছেন। গতকালকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ধরনের নির্দেশনা দিচ্ছেন যে আমাদের এমন কাজ করতে হবে যাতে দলের ভাবমূর্তি উজ্জ্বল হয়। সিটি কর্পোরেশন থেকে এখানে আপনাদের পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেওয়া হয়েছিল। এটা অত্যন্ত দুঃখজনক যে এটাকে পরবর্তীকালে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তো সেই বিষয়ে ভবিষ্যতে আমরা অবশ্যই যা যা পদক্ষেপ নেওয়া দরকার এটিকে সংরক্ষণ করার জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এখানে এসে দেখে যেতে পারে এবং এই আপনাদের এই যে অনুষ্ঠান সেটার ধারা যাতে অব্যাহত থাকে সেটার জন্য আমরা পদক্ষেপ নিব। নির্বাচন পদ্ধতি নিয়ে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি না করে ভোটে গুরুত্ব দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। 24-এর অভ্যুত্থানে শহীদ আবদুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের অপারেশন ও রাজশাহী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক বগুড়ার গাবতলী উপজেলার সাজিদুল ইসলামের ক্যান্সার আক্রান্ত স্ত্রীর জন্য চিকিৎসা সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার। রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তাদের হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন বা অন্য কোনো জটিল বিষয় নিয়ে সময় নষ্ট না করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করতে হবে। পার্লামেন্টে যে আপনারা পিআর সিস্টেম করবেন না কি সিস্টেম করবেন পার্লামেন্টে, কারণ এখন করলে তো পার্লামেন্টে যেতে হবে, পার্লামেন্টে না গেলে কোনো আইন নিতে হবে না।
কনস্টিটিউশন চেঞ্জ হবে না, সেটা পার্লামেন্টে ঠিক করি না বসে আমরা কোনটা হবে, আমরা বসে ঠিক করি। এইসব এক্সপার্ট যারা আসছে তারা আইডিয়া দিছে, আমরা দেখি মানুষ গ্রহণ করে কিনা সেই আইডিয়াগুলা। সে আইডিয়া গ্রহণ করে কিনা সেটার একমাত্র উপায় হলো পার্লামেন্টে জনগণ নির্বাচিত সদস্যরা এসে আলোচনা করে ডিসাইড করবে। আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলাম সর্বশক্তি নিয়ে অংশ নেবে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সন্ধ্যায় কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 19 জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে নির্বাচন কমিশনকে প্রমাণ দিতে হবে ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবিও জানান জামাতের সেক্রেটারি জেনারেল। বলেন, 1,10,00,000 প্রবাসীকে ইগনোর করে কোনো সফলতা আসবে না। রেমিটেন্স যোদ্ধাদের ভোটের অধিকার না দেওয়া হবে চরম নির্মম উপহাস। এতে দেশের অর্থনীতি করুণ পরিণতির দিকে যাবে। চলতি জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণার আহ্বানও জানান তিনি। আমাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে দাবি করা হয়েছে লিখিতভাবে, ওনারা কথা দিয়েছেন এটা সম্ভব। কিভাবে হবে সেই প্রক্রিয়া সরকার, নির্বাচন, রাজনৈতিক দল, সমস্ত স্টেক হোল্ডারকে সেটা খুঁজে বের করতে হবে। কোনো অজুহাত, কোনো জটিলতা দিয়ে 1 কোটির অধিক আমাদের এই শ্রেষ্ঠ নাগরিক যারা বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে গতিশীল করে রাখছেন তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না। দিন দিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, তবুও নেই সচেতনতা। ব্যক্তি পর্যায়ে কিছুটা সচেতন হলেও দেখা মিলছে না সিটি কর্পোরেশনের ওষুধ ছিটানোর কার্যক্রম। রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের তেমন তৎপরতা নেই। এতে ক্ষুব্ধ বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, প্রতিনিয়ত শিশুদের নিয়ে আতঙ্কে থাকতে হয় তাদের। এদিকে ডেঙ্গু প্রতিরোধে চীনের দেয়া বিভিন্ন হাসপাতাল সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান। বলেন, ডেঙ্গু রোগী সামাল দিতে কাজ করছে সরকার। ডেঙ্গু শনাক্ত কিট সহ বিভিন্ন সামগ্রী হাসপাতালগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান তিনি। অনুষ্ঠানে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউটিন বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে চীন সবসময় পাশে থাকবে। সেমিকন্ডাক্টর বিলিয়ন ডলারের শিল্প হতে পারে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান ডক্টর আশিক চৌধুরী। তবে সেজন্য দরকার প্রশিক্ষিত কর্মী ও সরকারের বিনিয়োগ বান্ধব নীতি প্রণয়ন। ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সেমিকন্ডাক্টর শিল্প বিশ্বব্যাপী $600 বিলিয়ন বাণিজ্য, তবে এই খাত থেকে মাত্র $6 মিলিয়ন পায় বাংলাদেশ। তিনি বলেন, দেশের মেধাবী তরুণরা বিদেশে গিয়ে এই শিল্পে কাজ করেন। সরকার উদ্যোগ নিলে দেশেই এমন সম্ভাবনাময় শিল্প প্রতিষ্ঠা করা সম্ভব। দেশে চিপ ডিজাইন ও প্যাকেজিং করার সুযোগ আছে। এজন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। কয়েক স্তরে প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, সক্ষমতা বাড়লে কয়েকশো মিলিয়ন ডলারের বিনিয়োগ আসবে। এই শিল্পে সহায়তা করতে গঠিত জাতীয় সেমিকন্ডাক্টর টাস্ক ফোর্স প্রধান উপদেষ্টার কাছে 23টি সুপারিশ হস্তান্তর করেছে বলেও জানান বিডার নির্বাহী। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দণ্ড মার্জনায় রাষ্ট্রপতির ক্ষমতা আর রাজধানীর বাইরে হাইকোর্ট বেঞ্চ বসানোর ব্যাপারে একমত রাজনৈতিক দলগুলো, ঐক্যমত্য কমিশনের বৈঠকে সিদ্ধান্ত। গণতন্ত্রে উত্তরণের পথ মসৃণ রাখতে সতর্ক বিএনপি, জানালেন মির্জা ফখরুল। দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর ঐক্যের আহ্বান রিজভির। পুরনো বন্দোবস্ত ফেরানোর চেষ্টা করলে পরিণতি হবে শেখ হাসিনার মতো, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। বললেন, জুলাই অভ্যুত্থানকারীরা রাজপথেই আছে। গুমে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনে সহযোগিতা দিতে প্রস্তুত সেনাবাহিনী, সেনা সদরের ব্রিফিং। জাতিসংঘ মানবাধিকার অফিস সম্পর্কিত প্রস্তাব কিছু পরিবর্তন সহ পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংস্কার কাজে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।